এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট একের বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে কোথা থেকে প্রশ্ন এসেছে, কি কি লেখা যেতে পারে। আমি এখানে যে লেখাগুলো দেখাবো তা হুবহু লিখতে হবে এমন কোনো কথা নেই। এখান থেকে ধারণা নিয়ে নিজের মতো করে সাজিয়ে লিখতে পারবে। আর এখানে যে লেখাগুলো দেখা যাবে এটা লিখে দিয়েছেন আমাকে মিথিলা ফারজানা। উনি ঢাকা ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে চতুর্থ বর্ষের শিক্ষার্থী। উনি আমাকে এই অ্যাসাইনমেন্টটি করার ক্ষেত্রে সাহায্য করেছেন। লেখাগুলো উনি লিখে পাঠিয়েছেন, আমি শুধু এটা উপস্থাপন করব যে কিভাবে লেখা যায় বা কি কি বিষয় পড়লে এই অ্যাসাইনমেন্টের উত্তরগুলো লিখতে পারা যাবে। তো প্রথমেই আমরা প্রশ্ন দেখি। প্রশ্নে বলেছে যে অধ্যায় ১, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, সেখান থেকে প্রশ্ন, জাতীয়তাবাদের উন্মেষে ভাষা আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা করো। অর্থাৎ ভাষা আন্দোলনের গুরুত্ব বাঙালির জাতীয়তাবাদে উন্মেষ ঘটাতে কি ভূমিকা রেখেছিল সেটা, এবং স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন প্রক্রিয়া বর্ণনা করো। অর্থাৎ 1971 সালের মুক্তিযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ কিভাবে ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছিল, কিভাবে অবকাঠামোগত উন্নয়ন, রাজনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন এগুলো সাধিত হয়েছিল সেই সম্পর্কে এখানে আলোচনা করা হবে। প্রথমে আমরা দেখি কভার লেটারে কি লিখতে হবে বা অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু কি হবে। অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু যেটা অ্যাসাইনমেন্টের প্রশ্নে দেওয়া আছে সেটা লিখে দিলেই হবে, যে জাতীয়তাবাদের উন্মেষে ভাষা আন্দোলনের গুরুত্ব এবং স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন প্রক্রিয়া, এটুকু লিখলে শিরোনাম হয়ে যাবে। এবার আমরা আসি প্রথম প্রশ্নের উত্তর, সেটা কেমন হবে। প্রথম প্রশ্ন, বাঙালির জাতীয়তাবাদের উন্মেষে ভাষা আন্দোলনের গুরুত্ব। তার বর্ণনা করতে গেলে কোথা থেকে বর্ণনা করতে হবে? তো বাঙালির জাতীয়তাবাদের মূল ভিত্তি হচ্ছে ভাষা আন্দোলন। স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার পেছনে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম বা অনস্বীকার্য। ভাষা আন্দোলনের মাধ্যমেই তৎকালীন পূর্ব বাংলার গণতান্ত্রিক আন্দোলনের সুসংহত হয় এবং অগ্রগতি লাভ করে। ভাষা আন্দোলনের চেতনায় জনগণের মধ্যে পরবর্তীকালে ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধের এক নতুন চেতনার উন্মেষ ঘটায় এবং এর মাধ্যমে ক্রমান্বয়ে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে। বাঙালি গণজাগরণের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষাকে হাজার গুণে বাড়িয়ে দেয় এই আন্দোলন। তাই ৫২'র ভাষা আন্দোলন বাংলাদেশ ও বাঙালি জাতির গণচেতনার সর্বপ্রথম বহিঃপ্রকাশ এবং স্বাধিকার আন্দোলনের এক বলিষ্ঠ পদক্ষেপ। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রে ভাষা আন্দোলন এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটাই হচ্ছে এই অংশ, যেটা ১ নং প্রশ্নের উত্তর এখানে লেখা আছে। এটা মূলত ভূমিকার মতো, ভূমিকা টাইপ। তো এটুকু লেখার পরে আমাদের যেটুকু লিখতে হবে বা যেটুকু পড়তে হবে সেটা হচ্ছে, সুদীর্ঘ প্রায় ২০০ বছর ব্রিটিশদের অপশাসন ও কুশাসনের অবসান ঘটার পর ১৯৪৭ সালের ১৪ই আগস্ট দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতীয় উপমহাদেশে পাকিস্তান ও ভারত নামের দুটি স্বতন্ত্র রাষ্ট্রের উদ্ভব হয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে পাকিস্তান এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে ভারত গঠিত হলেও শুধু ধর্মীয় কারণে বাংলাদেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। তবে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের আদর্শগত কোনো যোগসূত্র ছিল না বললেই চলে। এটুকু হচ্ছে এই পর্যন্ত এই অংশ। এর মূল কারণ হিসেবে বলা যায় যে ভাষাগত বিভেদ। দুই দেশের ভাষা দুই রকম ছিল, বাঙালিরা বাংলা ভাষায় কথা বলতো, পাকিস্তানিরা উর্দু। তো ভাষাগত বিরোধের কারণে বাংলার জনগণ পাকিস্তানের ফান্ডামেন্টাল ইডিওলজির সঙ্গে কখনো একাত্মতা অনুভব করতে সক্ষম হয়নি।
তাছাড়া পূর্ব বাংলার মানুষের প্রতি নানাভাবে বৈষম্যমূলক নীতি আরোপ করা হয় পাকিস্তানের পক্ষ থেকে। মূলত এসব কারণেই পাকিস্তানের প্রতিষ্ঠার অব্যাহতি পরেই ভাষা আন্দোলনের প্রয়োজনীয়তা অনুভূত হয় এবং 1947 সালের সেপ্টেম্বরে পূর্ব বাংলার তমুদ্দিন মজলিস নামে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটে। তমুদ্দিন মজলিসের নেতৃত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন তরুণ অধ্যাপক আবুল কাশেম। আর সেই ভাষা আন্দোলনের প্রভাব বাংলার সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের প্রতিটা পরতে পরতে প্রত্যক্ষ করা যায়, যার সার্থক ফসল আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই অংশটি এই পর্যন্ত লেখা আছে। এবার আমরা আসি যে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটটা কি ছিল। ভাষা আন্দোলনের পেছনে এক ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। নিখিল পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষা বাংলা হওয়া সত্ত্বেও সম্পূর্ণ অগণতান্ত্রিক পন্থায় পূর্ব বাংলার উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হয়, যার পরিপ্রেক্ষিতে ২ সেপ্টেম্বর 1947 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতিপয় শিক্ষক ও ছাত্রের উদ্যোগে তমুদ্দিন মজলিস গঠনের মাধ্যমে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার ব্যাপক আন্দোলন শুরু হয় এবং সে আন্দোলনে চূড়ান্ত সফলতা আসে 52 সালের 21শে ফেব্রুয়ারি। এটা এই পর্যন্ত লেখা আছে। 1947 সালের দেশ বিভাগের পর বাঙালির ইতিহাস, ঐতিহ্য এবং ভাষা সংস্কৃতি হারানোর উপক্রম হয়। পাকিস্তানি শাসকরা বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির প্রতি চরম অবজ্ঞা পোষণ করে সেদিন বাঙালি জাতিকে নতুন করে যে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে, তার পরিণাম ছিল ভয়াবহ। পাকিস্তানি নব্য উপনিবেশিবাদী শাসকগোষ্ঠী শুরু থেকেই এদেশের নিরীহ মানুষের ওপর নির্যাতনের স্টিমরোলার অব্যাহত রাখে। তাদের প্রথম ফন্দি ছিল কিভাবে বাঙালির মুখের ভাষা ছিনিয়ে নেওয়া যায়। এরই অংশ হিসেবে তারা বাঙালির ভাষা ও সংস্কৃতিকে ধ্বংস করার সিদ্ধান্ত নেয় এবং বাঙালির ঘাড়ে পাকিস্তানি কালচার চাপিয়ে দেওয়ার নীল নকশা অঙ্কন করে। এটা এই পর্যন্ত লেখা আছে। তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রপ্রধান মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসে এক সমাবেশে ঘোষণা দেন, উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অব পাকিস্তান। কিন্তু এদেশের ছাত্র যুবকরা সে সমাবেশেই নো নো ক্যান্ট বি ধ্বনি তুলে তার এ ধৃষ্টতাপূর্ণ ঘোষণার বলিষ্ঠ প্রতিবাদ জানায়। পাকিস্তানি সরকার সব প্রতিবাদকে পাশবিক শক্তি দ্বারা দমনের চেষ্টা চালায়। তাদের বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে আপোষহীন সংগ্রামে অবতীর্ণ হয় এদেশের মানুষ। বাংলার দামাল ছেলেরা শুধু নয়, সর্বস্তরের মানুষ মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য বজ্রকঠিন শপথ গ্রহণ করে। বাংলার সর্বত্র ছড়িয়ে পড়ে ঐতিহাসিক ভাষা আন্দোলন। এ আন্দোলনের পুরোভাগে এসেছে ছাত্র ও যুব সমাজসহ সর্বস্তরের বাঙালি জনগণ। পূর্ব বাংলায় ৩টি পর্যায়ে আন্দোলন পরিচালিত হয়। এই লেখাটুকু হচ্ছে এই পর্যন্ত। এবার আমরা ৩টি পর্যায়ের বর্ণনা শুনব। 1947 সালের নভেম্বরে করাচিতে কেন্দ্রীয় পর্যায়ে একটি শিক্ষা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উর্দুকে গোটা পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে পূর্ব পাকিস্তানের এ সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। 1948 সালের জানুয়ারিতে সিদ্ধান্তের বিরুদ্ধে ঢাকায় সর্বপ্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় এবং দাবি পূরণে শান্তিপূর্ণ আন্দোলনের নীতি গ্রহণ করা হয়। সংগ্রাম পরিষদের দাবি ছিল, বাংলা ভাষা হবে পূর্ব বাংলার একমাত্র শিক্ষার বাহন ও অফিস আদালতের প্রধান মাধ্যম। গোটা পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে বাংলা ও উর্দু। এ সিদ্ধান্তের ভিত্তিতেই আন্দোলন পরিচালিত হয়। এই লেখাটুকু এই পর্যন্ত আছে।
দ্বিতীয় পর্যায়ে ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে কংগ্রেস দলীয় সদস্যরা, বিশেষত কুমিল্লার একজন সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত, উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ভাষা ব্যবহারের দাবি জানান। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এ দাবির বিরোধিতা করেন। ফলে ঢাকায় ছাত্র সমাজ ও বুদ্ধিজীবী মহলে চরম অসন্তোষের বিষবাষ্প ছড়িয়ে পড়ে। তারপর ২৬ ফেব্রুয়ারি সর্বত্র ধর্মঘট পালিত হয়। সংগ্রাম পরিষদ এভাবে ১৫ মার্চ পর্যন্ত ধর্মঘট ও হরতাল পালনের মধ্য দিয়ে দেশব্যাপী আন্দোলন অব্যাহত রাখে। এক পর্যায়ে তৎকালীন মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন বাংলা ভাষার দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন সাময়িক প্রশমিত হয়। কিন্তু ১৯৪৮ সালের ২১শে মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ রেসকোর্স ময়দানে একটি জনসভায় এবং কার্জন হলের এক সমাবর্তন অনুষ্ঠানে পুনরায় ঘোষণা দেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এ ঘোষণার পর আন্দোলন পুনরায় চাঙ্গা হয়ে ওঠে এবং দেশব্যাপী তীব্র প্রতিবাদের ঝড় প্রবাহিত হয়। এই লেখাগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এই পার্টটি শেষ হয়েছে এখানে। এরপর আসছে চূড়ান্ত পর্যায়। ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে রূপ নেয় ১৯৫০ ও ১৯৫২ সালে। ১৯৫০ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান নতুন করে ঘোষণা দেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এতে বাঙালি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আন্দোলন আরও জোরদার করার শপথ গ্রহণ করে। ১৯৫২ সালের ২৬ জানুয়ারি খাজা নাজিমুদ্দিন একই ঘোষণার পুনরাবৃত্তি ঘটান। ফলে ছাত্র সমাজ, শিক্ষক, বুদ্ধিজীবী এবং সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে নিদারুণ ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়। আন্দোলনের গতিবেগ ধীরে ধীরে তীব্র থেকে তীব্রতর হতে থাকে। এই আন্দোলনের অংশ হিসেবে ৩০ জানুয়ারি ঢাকায় রাজপথে সর্বাত্মক ধর্মঘট পালিত হয় এবং জনসভা করা হয়। আন্দোলনকে আরও তীব্র ও গতিশীল করার লক্ষ্যে ৩০ জানুয়ারি জনসভায় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠন করা হয়। এই লেখাটি আছে এই পর্যন্ত। গঠিত কমিটির সভায় ২১ ফেব্রুয়ারিকে ভাষা দিবস হিসেবে পালন এবং দেশব্যাপী হরতাল পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। ২১ ফেব্রুয়ারি হরতাল কর্মসূচি বানচাল করার লক্ষ্যে তৎকালীন গভর্নর নুরুল আমিন সরকার ঢাকায় ১৪৪ ধারা জারি করে। সরকারের এ অশুভ কর্মকাণ্ডের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য ২০ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্ররা গোপন বৈঠক করে সিদ্ধান্ত নেন যে কোনো মূল্যেই ১৪৪ ধারা ভঙ্গ করা হবে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে প্রতিবাদ সমাবেশ আহ্বান করা হয়। সমাবেশ শেষে মিছিল বের হয়। সেদিন ছাত্র সমাজের প্রতিবাদী কণ্ঠে ধ্বনিত হয়েছিল স্বাধিকার প্রতিষ্ঠার দাবি। ক্রমান্বয়ে উত্তাল হয়ে ওঠে ঢাকার রাজপথ। ওই সময় প্রাদেশিক পরিষদের অধিবেশন চলছিল ঢাকায়। এটা লেখা আছে এই পর্যন্ত। এরপর হচ্ছে ভাষার দাবিতে সোচ্চার মিছিলটি জোর কদমে এগিয়ে চলে প্রাদেশিক ভবন অভিমুখে। সেদিন ঢাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। মিছিলকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ বেপরোয়া গুলিবর্ষণ করে। পুলিশের গুলির আঘাতে একে একে রাজপথে লুটিয়ে পড়ে সালাম, বরকত, রফিক জব্বার, শফিউর প্রমুখ যুবকরা। বুকের ফিনকি ঝরা তাজা রক্তে রঞ্জিত হয় ঢাকার পিচঢালা কালো পথ। বাংলার মানুষের রক্তের বন্যায় ভেসে যাওয়া কালি দিয়ে লেখা হয় এক অনন্য ইতিহাস। অবশেষে তীব্র বিক্ষোভের মুখে পাকিস্তান সরকার নতি স্বীকার করতে বাধ্য হয়। সাময়িকভাবে বাংলাকে অন্যতম জাতীয় ভাষা করার প্রস্তাব প্রাদেশিক পরিষদে উপস্থাপন করা হয়। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। তারপর সাংবিধানিকভাবে ১৯৫৬ সালের সংবিধানের ২১৪ নম্বর অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়। মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠার মাধ্যমে বাঙালি জাতির চূড়ান্ত বিজয় অর্জিত হয়।
এই অংশটুকু এই পর্যন্ত লেখা আছে। তো এখানে ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো যেভাবে, ভাষা আন্দোলন বাঙালির গণচেতনা ও স্বাধিকার আন্দোলনের এক বলিষ্ঠ ভূমিকা। ভাষার জন্য আন্দোলন এবং জীবনদানের মাধ্যমে তা প্রতিষ্ঠিত করা পৃথিবীর ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। বিশ্বের আর কোনো দেশে মানুষের ভাষার জন্য সংগ্রাম ও রক্তদানের ইতিহাস নেই। তাই ভাষা আন্দোলন বাংলা জনগণের জন্য নতুন জাতীয় চেতনার উন্মেষ ঘটায় এবং বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি প্রতিষ্ঠিত করে। এই আন্দোলনই পর্যায়ক্রমে বাঙালি জাতিকে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করেছিল। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি যে গণতান্ত্রিক আন্দোলনের সূত্রপাত করেছিল তা পরবর্তী আন্দোলনগুলোর জন্য আশীর্বাদ বয়ে আনে। এই অংশটুকু এই পর্যন্ত লেখা আছে। এরপর 1954 সালের যুক্তফ্রন্টের ঐতিহাসিক বিজয়, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা, 1969 সালের গণ-অভ্যুত্থান, 1970 সালের নির্বাচন এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধের জন্য বিশেষভাবে প্রেরণা জাগিয়েছে 1952 সালের ভাষা আন্দোলন। সুতরাং ভাষা আন্দোলনই পরবর্তীকালে সব রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে ধীরে ধীরে স্বাধীনতার পথকে সুপ্রশস্ত করেছে, এটি অস্বীকার করার সুযোগ নেই। তাই এ কথা বলার অপেক্ষা রাখে না যে ভাষা আন্দোলনই বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি ও চেতনা এবং 71-এর মহান মুক্তিযুদ্ধের সফল অনুপ্রেরণা। এই অংশটুকু এই পর্যন্ত লেখা আছে। এর মাধ্যমে আমাদের 1 নং প্রশ্নের উত্তরটি শেষ হবে। এরপর আমরা দেখব যে 2 নং প্রশ্নের উত্তর, অর্থাৎ স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন প্রক্রিয়া বর্ণনাটা কেমন হবে। 2 নং প্রশ্নের উত্তরে 1971 সালের রক্তক্ষয়ী সংগ্রামের পর স্বাধীনতা পরবর্তী যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ ধ্বংসস্তূপে পরিণত হয়। বাঙালিদের জন্য যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রাজনৈতিক নেতাবর্গ এবং দেশপ্রেমিক নাগরিকের তত্ত্বাবধানে স্বাধীনতা পরবর্তী যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের কাজে হাত দেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনের জন্য অক্লান্ত পরিশ্রম করেন দেশের নেতাগণ। স্বদেশ প্রত্যাবর্তনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিছুদিনের জন্য অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এটুকু লেখা আছে এই পর্যন্ত। তিনি 1972 সালের 11 জানুয়ারি 1970-এর নির্বাচনের পাকিস্তানের সবার জন্য নির্বাচিত সদস্যদের নিয়ে নতুন রাষ্ট্রের প্রথম সংসদ গঠন করেন। 1972 সালের 12 জানুয়ারি সংসদীয় ব্যবস্থা প্রবর্তন করে শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং রাষ্ট্রপতির দায়িত্বে বিচারপতি আবু সাঈদের নিকট হস্তান্তর করেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন প্রক্রিয়ায় কয়েকটি ধাপ রয়েছে, সেই ধাপগুলো আমরা এরপরে দেখব। আর এই পর্যন্ত যা বললাম তা এই পর্যন্ত রয়েছে। তো ধাপগুলোর মধ্যে প্রথমে রয়েছে নতুন রাষ্ট্রের সংবিধান প্রণয়ন। শেখ মুজিবুর রহমান অন্তর্বর্তী সংসদকে একটি নতুন সংবিধান রচনার দায়িত্ব প্রদান করেন এবং 4টি মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সমাজতন্ত্র ঘোষণা করেন, যা মুজিববাদ নামেও পরিচিত। বাংলাদেশের প্রথম সংবিধানে শেখ মুজিব স্বাক্ষর করেন 1972 সালের 14 ডিসেম্বর। মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় খেতাব প্রদান ঘোষণা দেন 15 ডিসেম্বর। বঙ্গবন্ধু সরকার 16 ডিসেম্বর থেকে নতুন সংবিধান কার্যকর করেন এবং 1973 খ্রিস্টাব্দে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শেখ মুজিব ও তার দল নিরঙ্কুশভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। শেখ মুজিব ঢাকা 12 আসন থেকে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং বাংলাদেশের প্রথম নির্বাচিত সরকার গঠন করেন। এটা লেখা আছে এই পর্যন্ত। এরপর দ্বিতীয় যে ধাপ সেটা হচ্ছে নতুন রাষ্ট্র পুনর্গঠন। 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনী 9 মাস ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর
সমগ্র বাংলাদেশ মৃত্যুপুরীতে পরিণত হয়। শেখ মুজিব এই ধ্বংসযজ্ঞকে মানব ইতিহাসের জঘন্যতম ধ্বংসযজ্ঞ উল্লেখ করে ৩০ লাখ মানুষ নিহত ও ২ লাখ নারীর ধর্ষণ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন। ১৯৭২ সালে শেখ মুজিব মাত্র ১ বছরের মধ্যে দেশ পুনর্গঠনের জন্য উল্লেখযোগ্য কর্মসূচি হাতে নেন। প্রশাসনিক ব্যবস্থার পুনর্গঠন, সংবিধান প্রণয়ন, ১ কোটি মানুষের পুনর্বাসন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ, শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শ্রেণী পর্যন্ত বিনামূল্যে এবং মাধ্যমিক শ্রেণী পর্যন্ত নামেমাত্র মূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ, মাদ্রাসা শিক্ষা বোর্ড পুনর্গঠন, ১১,০০০ প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা সহ ৪০,০০০ প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করেন। এই বর্ণনাটুকু এখানে লেখা আছে। এই পর্যন্ত। এরপর দুস্থ মহিলাদের কল্যাণের জন্য নারী পুনর্বাসন সংস্থা, মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ, বিনামূল্যে বা স্বল্প মূল্যে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ, পাকিস্তানিদের পরিত্যক্ত ব্যাংক, বীমা ও ৫৮০টি শিল্প ইউনিটের জাতীয়করণ ও চালু করার মাধ্যমে হাজার হাজার শ্রমিক কর্মচারীর কর্মসংস্থান, ঘোড়াশাল সার কারখানা, আশুগঞ্জ কমপ্লেক্সের প্রাথমিক কাজ ও অন্যান্য নতুন শিল্প স্থাপন, বন্ধ শিল্প কারখানা চালুকরণ সহ অন্যান্য সমস্যা মোকাবেলা করে একটি সুষ্ঠু পরিকল্পনা করেন। যেটা এই পর্যন্ত লেখা আছে। এই সকল কার্যক্রমের মাধ্যমে অর্থনৈতিক অবকাঠামো তৈরি করে দেশকে ধীরে ধীরে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করার প্রয়াস চালান। তিনি পাকিস্তানি বাহিনীর সাথে আতাতের অভিযোগে ১৯৭২ খ্রিস্টাব্দে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক ফাউন্ডেশন পুনরায় চালু করেন। ইসলামী গোত্রগুলোর জোর দাবির পরিপ্রেক্ষিতে মদ তৈরি ও বিপণন এবং জুয়া খেলা নিষিদ্ধ করেন। অত্যন্ত অল্প সময়ে প্রায় সব রাষ্ট্রের স্বীকৃতি আদায় ও জাতিসংঘের সদস্যপদ লাভ ছিল বঙ্গবন্ধুর সরকারের উল্লেখযোগ্য সাফল্য। কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়। ১০০ বিঘার বেশি জমির মালিকদের জমি এবং নতুন চর বিনামূল্যে ভূমিহীন কৃষকদের মধ্যে বণ্টন করা হয়। যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এই পর্যন্ত লেখা আছে। এরপর গ্রাম বাংলার ঋণ জর্জরিত কৃষকদের মুক্তির জন্য তিনি খাই খালাসি আইন পাশ করেন। গ্রাম বাংলার বিদ্যুৎ সরবরাহ ও শিল্প কৃষি উৎপাদনের জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধু স্থানীয় সরকারগুলোতে গণতন্ত্রের সূচনা করেন। তিনি ইউনিয়ন পরিষদ, পৌরসভার গণভোটে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচনের ব্যবস্থা করেন। এর ফলে প্রশাসনে জনগণ অংশগ্রহণের সুযোগ লাভ করে। এইটুকু এই পর্যন্ত লেখা আছে। ১৯৭৩ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি নাগাদ ১৩ মাসে ১০ কোটি টাকা তাকাবি ঋণ বণ্টন, ৫ কোটি টাকার সমবায় ঋণ প্রদান, কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন, ১০ লাখ বসতবাড়ি নির্মাণ, চীনের কয়েক দফা ভেটো সত্ত্বেও জাতিসংঘের সদস্যপদ লাভ, ৩০ কোটি টাকার রিলিফ বিতরণ, ২ ফেব্রুয়ারি থেকে মিত্রবাহিনীর সৈন্য প্রত্যাবর্তন শুরুসহ দেশের সাধারণ মানুষের মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধু বিশাল কর্মযজ্ঞের আয়োজন করেন। এটা এই পর্যন্ত লেখা আছে। এরপরের ধাপ হচ্ছে অর্থনৈতিক নীতি। নবনির্বাচিত মুজিব সরকার গুরুতর কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়, যার মধ্যে ছিল ১৯৭১ খ্রিস্টাব্দে দেশ ছেড়ে চলে যাওয়া লক্ষ লক্ষ শরণার্থীর পুনর্বাসন, খাদ্য ও স্বাস্থ্যসেবা উপকরণ সরবরাহ ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলি। এছাড়া ১৯৭০ খ্রিস্টাব্দের ঘূর্ণিঝড়ের প্রভাবে এবং যুদ্ধের ফলে দেশের অর্থনৈতিক অবস্থাও চরমভাবে ভেঙে পড়েছিল। অর্থনৈতিকভাবে মুজিব একটি বিস্তৃত পরিসরের জাতীয়করণ কার্যক্রম হাতে নেন। এটা লেখা আছে এই পর্যন্ত। এরপর হচ্ছে বছর শেষ হতেই হাজার হাজার বাঙালি পাকিস্তান থেকে চলে আসে
হাজার হাজার অবাঙালি পাকিস্তানে অভিবাসিত হয় এবং এরপরেও হাজার হাজার মানুষ শরণার্থী ক্যাম্পগুলোতে রয়ে যায়। প্রায় ১ কোটি শরণার্থীকে পুনর্বাসন করার জন্য বৃহৎ পদক্ষেপ গ্রহণ করা হয়। পর্যায়ক্রমে অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে থাকে এবং দেশব্যাপী দুর্ভিক্ষ হওয়ার আশঙ্কাকে প্রতিহত করা সম্ভব হয়। যেটা এই পর্যন্ত লেখা আছে। এরপরের ধাপ হচ্ছে পররাষ্ট্রনীতি। ৪ বছরের কম সময়ে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রনীতির বাস্তবায়নে যে সাফল্য এনেছেন তা বাংলার ইতিহাসে এখনো অদ্বিতীয় হয়ে আছে। যেসব দেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের সঙ্গেও তিনি বন্ধুত্ব স্থাপন করেছেন, এমনকি পাকিস্তানের স্বীকৃতিও আদায় করতে সক্ষম হয়েছিলেন। কারো সাথে বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্ব ছিল মুজিব সরকারের পররাষ্ট্রনীতির ভিত্তি। ১৯৭২ খ্রিস্টাব্দে আগস্ট মাসের মধ্যেই বাংলাদেশ প্রায় ১১৩টি দেশের স্বীকৃতি লাভ করে। এটা এই পর্যন্ত লেখা আছে। এরপর হচ্ছে শেখ মুজিবের সিদ্ধান্তক্রমে বাংলাদেশ অর্গানাইজেশন ফর ইসলামিক কনফারেন্স ও ইসলামী উন্নয়ন ব্যাংকের সদস্যপদ গ্রহণ করে। বৃহৎ রাষ্ট্রগুলোর কাছ থেকে স্বীকৃতি লাভের পর শেখ মুজিব পাকিস্তানের স্বীকৃতি এবং ওআইসি, জাতিসংঘ ও জোট নিরপেক্ষ আন্দোলনের বাংলাদেশের সদস্যপদ নিশ্চিত করেন। এটা এই পর্যন্ত লেখা আছে। এরপরের ধাপ হচ্ছে সামরিক বাহিনী গঠন। শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী গড়ে ওঠে। নবগঠিত রাষ্ট্রের স্বাধীনতা রক্ষাকল্পে তিনি সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য বিস্তৃত প্রকল্প গ্রহণ করেন। শেখ মুজিব খাদ্য ক্রয়ের পাশাপাশি বিদেশ থেকে সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংগ্রহ করেন। যেটা এই পর্যন্ত লেখা আছে। যুগোস্লাভিয়ায় সামরিক প্রতিনিধি দল পাঠিয়ে পদাতিক বাহিনীর জন্য আনা হয় ক্ষুদ্র অস্ত্রশস্ত্র এবং সাঁজোয়া বাহিনীর জন্য ভারী অস্ত্র। ভারতের অনুদান ৩০ কোটি টাকায় সেনাবাহিনীর জন্য কেনা হয় কাপড় ও অন্যান্য যন্ত্রপাতি। সোভিয়েত ইউনিয়ন থেকে মিগ বিমান, হেলিকপ্টার ও পরিবহন বিমান সংগ্রহ করা হয়। যেটা এখানে লেখা আছে। এর পরবর্তী ধাপ হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। স্বাধীনতার পর অচিরেই মুজিবের সরকারকে ক্রমশ ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য বাড়তে থাকে অসন্তোষ। সেই অসন্তোষকে সামাল দিতে হয়। তার রাষ্ট্রীয়করণ ও শ্রমভিত্তিক সমাজতন্ত্রের নীতি, প্রশিক্ষিত জনবল, অদক্ষতা, মাত্রাতিরিক্ত দুর্নীতি আর দুর্বল নেতৃত্বের কারণে ক্ষতিগ্রস্ত হয়। মুজিব অতিমাত্রায় জাতীয় নীতিতে মনোনিবেশ করায় স্থানীয় সরকার প্রয়োজনীয় গুরুত্ব লাভে ব্যর্থ হয়। আওয়ামী লীগ ও কেন্দ্রীয় সরকার পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ করায় গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে। এটা লেখা আছে এই পর্যন্ত। এরপর হচ্ছে এ সময় তৃণমূল পর্যায়ে কোনো নির্বাচনই অনুষ্ঠিত হয়নি। আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে কমিউনিস্ট এবং ইসলামপন্থীরা অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করায় ইসলামপন্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এছাড়াও গুরুত্বপূর্ণ পদে আপনজনদের নিয়োগ দেওয়ার জন্য মুজিবের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ আনা হয়। ১৯৭৪ খ্রিস্টাব্দের দুর্ভিক্ষে খাদ্য সংকট আরও বাড়িয়ে দেয় এবং অর্থনীতির প্রধান উৎস কৃষিকে ধ্বংস করে ফেলে। এটা লেখা আছে এই পর্যন্ত। রাজনৈতিক নেতৃত্বের অভাব, দ্রব্যমূল্যের অসামঞ্জস্যতা, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানসমূহের ব্যর্থতার কারণে মুজিবকে সমালোচনার মুখে পড়তে হয়। রাজনৈতিক অস্থিরতার কারণে সংঘাতের মাত্রা বাড়তে থাকায় মুজিবও তার ক্ষমতা বাড়াতে থাকেন। ১৯৭৪ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে মুজিব জরুরি অবস্থা জারি করেন। এভাবেই স্বাধীনতা যুদ্ধ পরবর্তী বাংলার পুনর্গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে যুদ্ধ পরবর্তী বাংলাদেশ নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেন। তো এই পর্যন্ত যে বর্ণনা আমরা
শুনলাম বা দেখলাম, এগুলোই হচ্ছে মূল বর্ণনা। এখান থেকে বর্ণনা নিয়ে অ্যাসাইনমেন্টটি করতে হবে। কেউ চাইলে আরো বেশি তথ্য এখানে যুক্ত করতে পারে বা এখান থেকে কিছু তথ্য ছেঁটে ফেলে দিয়ে লিখতে পারে। এখান থেকে এই বর্ণনাটি দেখে এই তথ্যগুলো পড়ে নিজের মতো করে লিখতে পারে। তো নিজের মতো করে লিখতে পারলেই ভালো, কারণ নিজের মতো করে লিখতে পারলে অ্যাসাইনমেন্টটির গ্রহণযোগ্যতা অনেক বেশি হবে। তাই আমি বলবো যে এটা ভালো করে পড়ে নিজের মতো করে গুছিয়ে লেখার জন্য।